1947 সাল বিশ্বের ইতিহাসে ঘটে এক বৃহত্তম পরিব্রাজন। বিভাজনকালে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারত তিন দেশের মধ্যে এক বৃহৎ সংখ্যক মানুষের পরিব্রাজন ঘটে, যার প্রভাব পড়ে অর্থনীতি এবং সমাজের ওপর। যদিও এই পরিব্রাজনের স্থায়িত্ব ছিল সাময়িক, এই সময় পাকিস্তান ও বাংলাদেশ থেকে হিন্দু ও শিখরা ভারতে আসে এবং ভারতীয় মুসলিমরা এই দুই দেশে গমন করে। 1951 সালের আদমশুমারিতে দেখা যায় প্রায় 47 লক্ষ পাকিস্তানি এবং 26 লক্ষ বাংলাদেশি উদ্বাস্তু এদেশে আসে, আর 72 লক্ষ ভারতীয় পাকিস্তানে চলে যায়। সুদূর অতীত থেকেই এরকম বহু পরিব্রাজনের ঘটনা ভারতের আদমশুমারিতে পরিবর্তন এনেছে। কিন্তু এই আদমশুমারি আসলে কি? এই আদমশুমারি বা সেন্সাস শব্দটির উৎপত্তি হয়েছে উর্দু শব্দ আদম অর্থাৎ লোক বা জন এবং শুমারি অর্থাৎ গণনা থেকে। সুতরাং আদমশুমারির অর্থ হল জনগণনা বা লোকগণনা। 1871 সালে ব্রিটিশ ভাইসরয় লর্ড মায়োর অধীনে ভারতে প্রথম জনগণনা শুরু হয়, যা 1867 থেকে 1871 সাল পর্যন্ত চলে। দীর্ঘ 5 বছর ধরে চলা এই জনগণনা ভারতের অনেক অঞ্চলেই সম্ভব হয়নি। এরপর 1881 সালে লর্ড রিপনের অধীনে ভারতে প্রথম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সরকারিভাবে জনগণনা শুরু হয়। এইভাবেই প্রতি 10 বছর অন্তর জনগণনা হতে থাকে। ভারতের সর্বশেষ 16তম আদমশুমারির স্লোগান ছিল জনগণনা সে জনকল্যাণ। এই জনগণনার মাধ্যমে যে সংখ্যাতাত্ত্বিক তথ্য পাওয়া যায় তার থেকে আমরা দেশের ও রাজ্যের মোট জনসংখ্যা, নারী পুরুষের পৃথক সংখ্যা, তাদের বয়স, ধর্ম, কর্মী অকর্মী, তাদের পেশা, সাক্ষরতা, জন্মহার ও মৃত্যুহার সম্পর্কিত সব রকমের আর্থ-সামাজিক তথ্য পেয়ে থাকি। মৌজার মতো ক্ষুদ্রতম একক থেকে রাজ্য স্তর পর্যন্ত প্রত্যেকটি মানুষের থেকে তথ্য সংগ্রহ করে এই জনগণনা করা হয়। তাই এই তথ্য থেকে এটাও জানা যায় যে জনসংখ্যার দিক থেকে কোন রাজ্য এগিয়ে আবার কোন রাজ্য পিছিয়ে। আবার 2011 সালে ভারতের জনসংখ্যা ছিল 121 কোটি, যা 2021 সালে বেড়ে হয় 141 কোটি। অর্থাৎ জনসংখ্যা কী হারে বৃদ্ধি পাচ্ছে তা আদমশুমারি থেকে জানা যায়। আর এই জনসংখ্যা বৃদ্ধির হিসাব করা হয় জন্মহার, মৃত্যুহার এবং প্রব্রজনের উপর ভিত্তি করে। মনে রাখবে, প্রতি বছরে 1000 জন নারী পিছু যতজন জীবিত শিশু জন্মায় তা হলো স্থূল জন্মহার। একইভাবে প্রতি বছরে 1000 জন মানুষ পিছু যতজনের মৃত্যু হয় তা হলো স্থূল মৃত্যুহার। তবে শিশুদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। শিশুদের ক্ষেত্রে ইনফ্যান্ট মর্টালিটি রেট প্রকাশ করা হয়। সামগ্রিকভাবে মৃত্যুহারের এই কমে আসা চিকিৎসা ব্যবস্থার সাফল্যের দিকটিকে নির্দেশ করে। আবার সমগ্র দেশে নারীরা সংখ্যায় এগিয়ে নাকি পুরুষেরা,
সেই জন্য ক্যালকুলেট করা হয় লিঙ্গ অনুপাত। এখানে প্রতি 1000 জন পুরুষ পিছু স্ত্রীলোকের সংখ্যার অনুপাতই হল লিঙ্গ অনুপাত। 2011 সালে যা ছিল 943 এবং 2021 সালে তা বেড়ে হয় 948। আবার 15 বছরের কম এবং 65 বছরের বেশি জনসংখ্যা অর্থনৈতিকভাবে অনুৎপাদক হওয়ায় এদের নির্ভরশীল জনসংখ্যা বলে। অন্যদিকে 15 থেকে 65 বছরের জনসংখ্যাকে বলে কর্মে সক্ষম এবং অর্থনৈতিকভাবে উৎপাদনশীল জনসংখ্যা। এই দুইয়ের অনুপাত থেকেই পাওয়া যায় নির্ভরশীলতার অনুপাত। দেশে নির্ভরশীল জনসংখ্যা যত কম হবে, দেশ অর্থনৈতিক দিক থেকে তত বেশি উন্নত হবে। অর্থাৎ আমরা দেখলাম যে আদমশুমারি থেকে প্রাপ্ত জনগণনার ভিত্তিতে যে তথ্য পাওয়া যায় তার সাহায্যে বিভিন্ন আর্থ-সামাজিক পরিকল্পনা নেওয়া সম্ভব হয়। দেশের বাজেট, অর্থের যোগান, বিভিন্ন পলিসিগুলোর সাফল্য ও ব্যর্থতা, সামগ্রিকভাবে দেশের আর্থ-সামাজিক বিভিন্ন পরিকল্পনা সবকিছুই নির্ভর করে সেন্সাস বা জনসংখ্যাতাত্ত্বিক বিভিন্ন বিষয়গুলোর ওপর। তাই বলা যায়, a census is an exercise by the majority to keep majority.